কি বললেন দুলা ভাই? আপনার আপত্তি নাই? সমাজে মুখ দেখাবো কি করে আমরা? মানুষ কি বলবে? ও চাচারা আমাকে এমনিই খারাপ ভাবে, আজকের পর তো আমার সম্মান নিয়ে টানাটানি করবে। রত্না ধপ করে সোফায় বসে পড়ে। দিয়া, নওরিন এবং শেফালি গিয়ে ধরল রত্নাকে। কোন সহজে মুখ দেখাতে চাইছেন খালাম্মা? গম্ভীর প্রগাঢ় আওয়াজের উৎসের দিকে ফিরে ঘাড় ঘুরালো সাবিনা। পুনরায় প্রশ্ন এলো। যে সমাজ আপনার মেয়ের নিরাপত্তা দেয় না ওই সমাজ? যে সমাজ মেয়েকে অলক্ষ্য অভয় বলে সেই সমাজ? যে চাচা ভাই মারা যাওয়ার পর ফিরে তাকায়নি ওই চাচা? নাকি যে পরিবার একটা বিধবা নারীকে তার সন্তান সহ বাড়ি থেকে বের করে দিয়েছে সেই পরিবারের? সাবিনা কাছে এসে বলল। আমরা তো সমাজ মানি। বাবারে, কি করলো আমার মেয়েটা! ও আমাদের বিশ্বাসে অমর্যাদা করলো। আমাকে মাফ করে দেন। সাবিনা শাহাদের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়। শাহাদ খালাকে সামলে বলে। লিমন ভালো ছেলে, আপনার মেয়েকে সামনে রাখবে। স্বাভাবিক একটি ব্যাপার, স্বাভাবিকভাবে নেওয়া উচিত। সবার অধিকার আছে নিজেদের সিদ্ধান্ত জানানো, জীবনসঙ্গী বেছে নেওয়ার। ওরা দুজন তাই করেছে, এত চিন্তার কিছুই নেই। কথা শেষ করে উঠে দাঁড়ায় শাহাদ। শেহজাকে শাফালির কোলে দিয়ে এক পা আগানোর পর তাহি লিমন দুজনেই ছুটে শাহাদের সামনে হাত জোড় করে বসে পড়ে। নীরবতা বিচ্ছিন্ন করে প্রশ্ন করে। হাঁটুতে বসেছো কেন? লিমন উত্তর দিল। লিমন এবং তাহিকে ধরে উঠিয়ে বলে। আমি মাফ করার কেউ না, এখানে মাফ করার মতো কিছু হয়নি। অনেক রাত হয়েছে, তাইকে সসম্মানে নিজের বাড়িতে নিয়ে যাও। এটুকু বলেই পাশ কাটিয়ে চলে গেল শাহাদ। রুমের দরজা আটকে দিল জোরে। যা বোঝার বাকিরা বুঝে নিল। নীরবে পুরো ব্যাপারটা এড়িয়ে গেল শাহাদ। সাবিনা চিৎকার দিয়ে বলল। দিলি তো মুখ পুরি সব শেষ করে। ছেলেটা মুখ ফিরিয়ে নিল। কি না করেছে তোর জন্য! দিয়া সবাইকে থামিয়ে বলে। অনেক হয়েছে খালামণি, চাচি, আম্মু, এবার থামুন আপনারা। মিলন ভাইয়া তাহি আপুকে নিয়ে রুমে যান। শুধু শুধুই এত কাহিনী। আপনাদের ছেলেকে আমি দেখছি, রাগ করেছে খানিকটা, তবে বেশিক্ষণ এই রাগ থাকবে না। অন্য কারো ব্যাপারে জানি না, তবে লিমন ভাইয়া আর তাহি আপু আপনাদের ছেলে। যান, না জানিয়ে এত বড় কাজ করাতে কষ্ট পেয়েছে। দিয়ে এগিয়ে এসে তাহিকে জড়িয়ে ধরে বলে। আপু, আমি খুব খুশি হয়েছি। আপনারা দুজন আমার বড্ড প্রিয়। লিমন দিয়ার কাছে এসে বলে। আপনার মাথা ঠিক আছে ভাইয়া? জেদের বশে বলেছে, এখন যদি সত্যি বেরিয়ে যান তাহলে এই বাড়িটাকে ধ্বংসবশেষ বানাবে। আপনাদের না পেলে আপনারা কেউ যাবেন না, সবাই রেস্ট নিন। রাহেন সাহেব আর সুলতানা কবিরও সহমত দিয়ার সাথে। সবাইকে থেকে যাওয়ার জন্য বলল। শাহাদের মতিগতি কেউ বুঝতে পারছে না। ঝড়ের আগে পরিবেশ ঠিক যতটা শান্ত, শাহাদ ততটাই নিস্তব্ধ হয়ে আছে। ঘড়িতে 12:30। দিয়া মেয়েকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। নক করার পর দরজা খুলে দিল। শেহজাদ ঘুমিয়ে পড়েছে। মেয়েকে বিছানায় শুয়ে শাহাদের পাশে বসলো। আজ খাবার ছুঁয়েও দেখেনি। হেডবোর্ডে হেলান দিয়ে কপালে হাত রেখে বসে আছে। শেহজার বাবা, রাগ করবেন না প্লিজ। সবাই তো নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তাই না? আপনি এত শান্ত হয়ে আছেন কেন? ঠিক আছে আমি। আমার কষ্ট হচ্ছে। কপাল থেকে হাত সরিয়ে ডানে ফিরে মেয়েকে দেখলো শাহাদ। মেয়ের ঝাঁকড়া চুল হাত দিয়ে সরিয়ে কপালে চুমু খেয়ে হালকা হেসে বলে। আমার কলিজার চুলগুলো যত্ন নেবে ফারা, তোমার মতো কেশবতী বানাবে, কেমন? দিয়া ঈষৎ হেসে বলল। তা না হয় হবে, কিন্তু রাগটা তো কমান। নেই তো। আছে তো, এই যে প্রসঙ্গ বদলাচ্ছেন। প্রসঙ্গে বদলায়নি ফারা, চাচ্ছি না আমাদের তিনজনের মাঝে অন্য কাউকে নিয়ে ভাবতে। আমার কাছে আপাতত আব্বু, আম্মু, তুমি এবং সে আছে আমার পৃথিবী। বাদ বাকি সব ছলনা। কাছে আসো, সব ভাবনা বাদ দাও। দিয়া মলিন মুখে এগিয়ে যায় শাহাদের দিকে। এক হাতে প্রেয়সীকে আগলে বুকে চেপে ধরে। বুকের ভেতর কেন এত কষ্ট হচ্ছে? কেন মেনে নিতে পারছে না ওদের করা কাজটা? তাহি তো ভুল কিছু করেনি। অন্যদিকে লিমনের চেয়ে বেশি আগলে কেউ তাহিকে রাখতে পারবে না। তবে কি তথাকথিত মেল ইগোতে লাগলো? নিজেকে সব ব্যাপারে জড়ানো অনুচিত, অশোভনীয়। এই শেষ, আর কারো ব্যাপারে মাথা ঘামাবে না। আকস্মিক শাহাদ শব্দ করে হেসে ওঠে। দিয়া লজ্জা পেয়ে বল। হাসছেন কেন? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বিড়াল ছানা গরিশের মেয়েরে ওম খুঁজছে। খুঁজছি তো। কোথায়? এই যে এখানে। আঙ্গুল তাক শাহাদের বুকে। শাহাদ দু হাতে বুকের সাথে চেপে ধরলো দিয়াকে। আল্লাহ দিয়ে বলল। ওলে আমার ছোট্ট বউটা, এত আদর কেন তুমি? কাছে আসলে আমার রাগ, দুঃখ, কষ্ট সব এক নিমেষে হাওয়া। দিয়ার খিলখিলে হাসি শাহাদের কানে বাজে।
থুতনি তুলে অধরে অধর ছুঁয়ে দিল। দিয়া উপলব্ধি করছে শাহাদের ভেতরের তোলপাড়। নিজেকে শান্ত রাখার চেষ্টা চালাচ্ছে মানুষটা। কথা না বাড়িয়ে দিয়া খাট থেকে নেমে ল্যাম্পশেড নিভিয়ে পুনরায় শুয়ে পড়ল। শাহাদ ফোনে মেল চেক করে ফোন রেখে দিয়ার দিকে ঘুরল। দিয়া দুহাত মেলে দিতে শাহাদ এসে হেসে বলে, এই পুতুলের মধ্যে হাত দুটো দিয়ে ছোট্ট বুকটাতে কিভাবে আগলে রাখো দানবটাকে? এই পুতুলের মতো হাতের ছোট্ট বুকের মালিকই পারে দানবটাকে মনুষ্য সত্তায় ফিরিয়ে সবসময় মুখস্থ, তাই না? আনতে। আমার রজনীগন্ধা, তুমি আস্ত একটা ফুল বাগান ফারা। ঘোর কাটাতে চাইলেও পারি না। পারতে হবে কেন? সারা জীবন আমার ঘরেই থাকবেন। যখন আমি থাকবো না তখনও মনে থাকবে। জড়িয়ে ধরল সহধর্মিনীকে। দিয়া বকবক করেই যাচ্ছে। শাহাদ চুপ করিয়ে দিল। ডোন্ট ডিস্টার্ব। কমান্ডার সাহেব, বারান্দায় যাব। প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে খাট থেকে নেমে দাঁড়ালো। পাঁচ কোলে তুলে নিল স্ত্রীকে। তাণ্ডব করা প্রকৃতি ভিজিয়ে দিয়েছে বারান্দার সব গাছকে। বর্ষা সেই কবে পেরিয়েছে, তবুও প্রকৃতি মাঝে মাঝে সবকিছু লণ্ডভণ্ড করে নিজের ক্রোধ ঝাড়ে জনজীবনের উপর। দিয়া মুখে হাসি রেখে আবদার করে বলল, একটা অনুরোধ করি। সহধর্মিনীর দিকে তাকিয়ে বলল, হুম, আপনার গানের গলা মন্দ নয়, ভালো লাগে। আমার জন্য একটি গান গাইবেন? অনুরোধ শুনে চুপ শাহাদ। পুরো পৃথিবীটাকে অসহ্য লাগছে, তবু মন চাইছে পাশে দাঁড়িয়ে থাকা প্রেয়সীর আবদার রাখতে। গলা ঝাড়ে, এই বুকে বইছে যমুনা, এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গর্ব আমি, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। কিছু সৃষ্টি হয়নি ধরা, তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোনো তল, তার তীরে গর্ব আমি, আমার প্রেমের তাজমহল। ছাদের উপর সবাই। পাবেলের চিলে কোঠা সবার আশ্রয়স্থল। তুহিন হামজা জোর করে চলে গিয়েছে। শাহিন পাবেলও চায়নি তাদের ঝামেলায় রাখতে। চিলেকোঠায় এখন লিমন, পাবেল এবং কাব্য। শাহিন কিছুক্ষণ আগেই রুমে ফিরেছে। লিমনকে সবাই রুমে যাওয়ার জন্য বলেছে, অথচ সে ঘাপটি মেরে এক জায়গায় বসে আছে। উল্টো কাব্যকে ধমকে বলল। কথা বলতে বলতেই বেরিয়ে আসে চিলেকোঠা থেকে তিনজন। আগামীকাল কি হবে তা নিয়ে চিন্তিত সবাই। হঠাৎ গানের গলা কানে আসে। ছাদের রেলিং ধরে তিনজনে উঁকে দেয় নিচে। কিছু দেখা যাচ্ছে না, তবে গলায় স্পষ্ট। কাব্য বলে ওঠে, এটা বড় ভাইজানের গলা না? লিমন স্তব্ধ। পাবেল মাথা নেড়ে বলে, ভাবিমা হয়তো স্বাভাবিক করতে চাইছে বসকে। লিমন হেসে বলে। কাঁধে পাবেলের ভরসার হাত। ফোঁস করে দম ফেলল লিমন। নওরিনও আজ বারান্দায়। নওরিনের মাথা শাহিনের কাঁধে। পুরো ঘটনা শোনার পর থেকে আগামীকাল নিয়ে শঙ্কিত। গানের ভারী গলা বাতাসে আরো ঝংকার তুলেছে। নওরিন কাঁধ থেকে মাথা তুলে শাহিনের দিকে তাকায়। শাহিন নওরিনের দিকে। নওরিন প্রশ্ন ছুড়ে, কে গায়? শাহিন ভ্রুকুচকে গানে মনোযোগ দিয়ে চোখ বুঝে বলে, ভাইজান। নিশ্চুপ কপত কপতি। শাহিন আফসোসের স্বরে বলে, বড্ড আঘাত করে ফেলেছি আমরা প্রতিটি ভাই বোন ভাইজানকে। মানুষটা আর ভরসা করবে না, একটিবার জানালামও না। নওরিন মলিন গলায় বলল, তোমার সব কাজে আমি পাশে ছিলাম, তবে এবারের কাজটা ঠিক করোনি। মানুষটাকে সবাই মিলে কষ্ট দিয়েছো। ভেবেই কেমন যেন লাগছে। লিমন ভাইয়া আর আহি আপা আসলে কি এরা দুজন দুজনকে ভালোবাসে? লিমন বাসে আর তাহি ভরসা চায়, যা অন্য কেউ দিতে পারবে না। সৃষ্টিকর্তারাই সব ঠিক করার মালিক। আল্লাহ যেন সব ঠিক করে দেয়। নীরা, আমি আমার পরিবারকে পূর্বের মতো হাসি খুশি চাই। ভাইজানকে চাই ছাদ হিসেবে। ভেঙে গুঁড়িয়ে দিয়েছো ছাদের ইটগুলোকে। পুনরায় ভিত্তি করতে কতখানি সময় লাগে সেটা দেখবার বিষয়। আল্লাহ ভরসা। আমিন। আজানের স্পষ্ট বাণী কানে আসছে। অ্যালার্ম বাজছে।
ফোন হাতড়ে দিয়া অ্যালার্ম বন্ধ করে দেখলো শাহজা এখনো ঘুমে। পাশ ফিরে স্বামীর দিকে তাকিয়ে দেখছে মানুষটারও আজ হুঁশ নেই। অন্য সময় দিয়াকে ডেকে তুলে অন্ধকারে ও অনুমান করতে পারছে মানুষটা কতটা ভেঙে গিয়েছে এক রাতের ঘটনায়। হালকা খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে কপালে অধর ছোঁয়ায় দিয়া। এই তো গত বছরও একা ঘুমিয়েছে, অথচ আজ মানুষটা মিশে আছে তার মাঝে। শাহাদের ঘুমের অবস্থা দেখে দিয়ার ভীষণ হাসি পাচ্ছে। দুহাতে দিয়ার কোমর পেঁচিয়ে ধরে আছে, মাথা দিয়ার বক্ষে। মানুষটার ঘুম দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুমায়নি। হয়তো দিয়া ঘুমানোর পরও জেগেছিল। শাহজাকে যেভাবে আদর যত্নে বড় করেছে, তাইকে তেমনই আগলে রেখেছিল। তাই এমন একটা কাজ করাতে মনের ভেতর কষ্ট লেগেছে। রাতে একটা কথাই তাহি সম্বন্ধে বলেছিল। জানো ফারা, তাই আমার কাছে বোন কম মেয়ে ছেলে বেশি। ওর জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমার নেয়া। বড় হওয়ার পর ওকে আমি ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু চোখে চোখে রেখেছি যদি কোনো ভুল করে বসে। রাশেদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলাম। রাশেদও চলে গেল। এরপরও মেয়েটা বিপদে যায়নি। আমি খুব বড় ভুল করলাম নীলর সাথে ওর বিয়ে ঠিক করে। দিয়া রাতে অনেক বুঝিয়েছিল। শাহজা উঠে যাওয়াতে পুনরায় শুয়ে পড়েছিল। কি বুঝলো মানুষটাই জানে। চিন্তা সব একপাশে ফেলে বর্তমানে দিয়া উঠার চেষ্টা করছে শাহাদকে না জাগিয়ে। হাতের বেষ্টনী আরো দৃঢ় হলো। দুহাতে দিয়াকে চেপে ধরে বলল, আর 5 মিনিট পর ওঠো, নতুবা সত্যি নামাজের পর এই ঠান্ডা পানিতে গোসল করাবো। কি আপনি ঘুমে নেই? হুম। নামাজে দেরি হচ্ছে। ওকে, যাও। শাহাদ দিয়াকে ছেড়ে দিল। ভেঙচি দিয়া দিয়ে উঠে গিয়ে উঁচু করে এলো। দুজনেই প্রান্তকালের প্রার্থনা সেরে বসলো। শাহাদের মাথা ব্যথা করছে শুনে এক কাপ কফি এনে দিল। শাহজাকে খাইয়ে দিয়া উঠে যাবে ভেবেছিল, মেয়েটা উঠতেই দিল না। শাহাদ ল্যাপটপে কাজ করছে এবং ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছে। এক পর্যায়ে ল্যাপটপ বন্ধ করে কম্পিউটারের ভেতর এসে দিয়ার কোমর ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। দিয়া মুচড়ে উঠল। আদুরে ধমক দিল শাহাদ। মেয়ে ঘুমিয়েছে, একদম চুপ। মানে? বলেছিলাম না তখন 5 মিনিট থাকতে অমান্য করেছো, এখন শাস্তি। দিয়া ঠোঁট বাঁকিয়ে বলে, এখন না, প্লিজ উঠতে হবে। নাস্তার টেবিলে কেউ বসছে না। রায়হান সাহেব ব্যতীত বাকিরা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। শাহাদ রুমের দরজা খুলে ডাইনিং এর দিকে এগিয়ে আসছে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিজের চেয়ার টেনে বসলো। ব্রেডে এক কামড় দিয়ে পুনরায় সবার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বলল, এভাবে দাঁড়িয়ে কেন? সার্কাস চলছে? রায়হান সাহেব সবাইকে বসার ইঙ্গিত দিলেন। 12 চেয়ারের ডাইনিং টেবিল, দু মাথায় দুজন বসে। শাহাদ এক মাথায়, অন্য মাথায় রায়হান সাহেব। সাবিনা এবং রত্না সুলতানা কবিরের সাথেই দাঁড়িয়ে আছে। শাহাদ খেয়ে টিস্যুতে মুখ মুছে সাবিনাকে বলে, খালাম্মা, আপনার প্রথম ভুল এত বড় মেয়ের গায়ে হাত তুলেছেন লোকের সম্মুখে। দ্বিতীয় ভুল মেয়ের মন না বোঝা। তৃতীয় ভুলকে ভুল বলে গোনা হবে, পাপ বলতে হবে। বয়সের ব্যবধানটা কোনো মুখ্য বিষয় নয়। মেয়ে কেমন আছে, কেমন থাকবে, এটা প্রকৃত ব্যাপার হওয়া উচিত। এটাকে বড় ইস্যু বানাবেন না প্লিজ। এক চুমুক কফরবর্তীতে তাকালো রত্নার দিকে, হাসি মুখে বলল, ছেলে যে বয়সে বড় বিধবা বউ মেনে নিতে কি খুব সমস্যা হবে চাচি আম্মু? রত্না কাল থেকে এ ব্যাপার মেনে নিতে পারছে না। এক তো বয়সে বড়, অন্যদিকে বিধবা। তার ছেলেটা কত সুন্দর, কেমন বেখাপ্পা লাগছে। মেয়ের কি এতই অভাব ছিল? শাহাদের প্রশ্নে আজ রত্না মুখ খুলল। বাবা, আমি সত্যি মেনে নিতে পারছি না। আমার ছেলেটা অবিবাহিত, এরপর বয়সও 3-4 বছরের বড় তাহি। এর মাঝে লিমন একটু উচ্চস্বরেই বলে উঠল মাকে। শাহাদ লিমনের দিকে তাকিয়ে সুইচ স্বরে বজ্রকণ্ঠে ধমকে বলল, এমন চোর দিব বিছানা থেকে উঠতে পারবি না, বেয়াদব। মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয় জানিস না? কেঁপে উঠেছে ডাইনিং রুম। শাহাদা চিৎকার দিয়ে উঠেছে। শাফালির কোলেই ছিল। মেয়েটা বাবা বলে আরো জোরে জোরে কেঁদে উঠল। শাফালিকে দিল বজ্র ধমক। সরাকে চলছে আমরা থেকে, কি লাভ এত আদর করে? শাহজা কেঁদে দুহাত বাড়িয়ে চিৎকার করছে। শাহাদ এবার ধমক দিল অবলা অবুঝ দুধের বাচ্চাটাকে। একদম চুপ, বেশি আদর করে মাথায় তুলে ফেলেছে। ধমকে গিয়েছে সকলের হৃদস্পন্দন। শাহজাকে ধমকানোটা বাড়ির সকলের আত্মা কাঁপিয়ে দিয়েছে। কি বুঝলো বাচ্চা মেয়েটা? কেঁপে উঠে হেঁচকে তুলছে। মুখের আওয়াজ বন্ধ করে দিয়েছে। মেয়েটার শরীর কাঁপছে, দু চোখে পানি। 2 বছর হয়নি এখনো, তবে কাছাকাছি তো হয়েছে। এই বাচ্চামি কি তবে বুঝলো বাবার ধমক? শেফালির 2 চোখ বেয়ে পানি ঝরছে। বুকের সাথে চেপে ধরলো শাহজাকে। ফুফুর বুকে মুখ লুকিয়ে ফেললো মেয়েটা। সুলতানা কবির শাড়ির আঁচলে মুখ ঢেকেছে। নরিনের চোখেও পানি। সাবিনা রত্না যেন ভাষা হারিয়ে ফেলেছে। পাবেল শাহিনের মাথা নত। লিমেন যেন জমিকার।
তাহির আজ মনে হলো লিমনকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দেওয়াই ভালো ছিল। কালকের নিস্তব্ধতা, তবে এই ঝড়ের আভাস। দিয়া শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। দিয়া ব্যতীত প্রতিটি মানুষ আটকে উঠেছে। শেফালিকে আসতে বলল শেহজাকে নিয়ে যেতে। নওরিনা চলে গেল আবিরকে নিয়ে। ছেলেটাও ভয়ে গুটিসুটি মেরে গেছে। লিমনকে ইঙ্গিত করে শাহাদ বলল, ফার্দার যদি দেখেছি মায়ের সাথে এমনভাবে কথা বলেছিস, জিপস টেনে ছেড়ে ফেলবো। কি পেয়েছিস তোরা? নিজেরা সব বুঝিস। আর তাহি, তুই আমাকে কেন জানিস না এসব ব্যাপারে? তুই লিমনকে বিয়ে করবে জানলে আমি কি বাধা দিতাম? তাকে ধরে বেঁধে বিয়ে দেওয়ার ডিসিশন নিতাম? আমি খুশি হতাম এটা ভেবে যে আমার বোনটা এত বছর পর কিছু চাইছে আমার কাছে। তা না, কি করলি? নিজেরা বিয়ে করলি। মনে হয় যেন টিনেজ বাচ্চা। প্রমাণ করলি যে তোদের কেউ নেই। এতটা বছর ধরে যে দুজন অভিভাবক হয়ে সব দায়িত্ব পালন করলাম, সব বৃথা। শাহিনকে জানানো গেলে ব্যাপারটা আমাকে জানানো হয়নি কেন? নাকি আমার স্নেহী গাফিলতি ছিল? কোনটা? তাহি কাঁদছে, গালে এখনো জ্বরের দাগ। দিয়া গ্লাসে পানি ঢালছে। শাহাদের প্লেটের পাশেই রাখলো। এক ঢোক পানি গিলল শাহাদ। তাই চোখ মুছে ভেজা গলায় বলল, ভাইজান, আমি ভয় পেয়েছিলাম। তাই? কেন? আমি বাঘ না ভাল্লুক? এত বছর পাশ নেই, তবে কাল কেন পেলে? লিমন এবার দাঁড়িয়ে বলল। এবারের থাপ্পড়টা লিমনের নাক ফাটিয়ে দিয়েছে। গালের ঠিক কোন পাশে লেগেছে আন্দাজ করা যাচ্ছে না। থাপ্পড় ঘর থেকে পরিবর্তিত হয়ে সুলতান মঞ্জিলের নাম থাপ্পড় মঞ্জিল হয়ে গেল। লিমনের নাক দিয়ে রক্ত ঝরছে। আঙ্গুল তুলে শাহাদ শাসালো, বিয়ে করেছিস, সম্পূর্ণ দায়িত্ব তোর। বলছে শুনে শাহাদের বোনের গায়ে নিজের নামের ট্যাগ লেগেছিস। ভুলে যদি জানতে পারি ওর এক ফোঁটা চোখের পানির কারণ তুই, জ্যান্ত কবর দিয়ে দেব সুলতান মঞ্জিলের মাটিতে, মনে রাখিস। তাহির দিকে ফিরে বলল, বিয়ে যখন করেছিস নিশ্চয়ই সব জেনে করেছিস। লিমন জাতিম রোজের জানের টুকরা। লিমন বাচ্চা নয়, জোর স্নেহের প্রয়োজন। স্বামী হিসেবে সম্পূর্ণ শ্রদ্ধা যেনও পায়। তোর দ্বারা যদি আঘাত পায়, তবে সাথে সাথে তোর সেদিনের সব সম্পর্ক ছিন্ন হবে। ভুলে যাবে তুই সাথের বোন ছিলে। হনহন করে হেঁটে বেরিয়ে গেল। পেছনে ফিরল না। দিয়ার মুখে হাসি, বাকিরা স্তব্ধ। মুখের বুলি হারিয়ে ফেলেছে। ঠান্ডা মাথায় সমাধান করে দিয়ে গেল। তবে যে ঝড় তুলেছে, সেই ঝড়ের ধাক্কা সকলে সামলাতে হিমশিম খাচ্ছে। প্রতিটি মেয়ের জীবনে প্রথম পুরুষ তার বাবা। সন্তানের কাছে বাবা একজন অসামান্য ব্যক্তিত্ব, যার তুলনা শুধু বাবা নিজে। বাবার জায়গা কারো পক্ষেই দখল করার সাধ্য নেই। সব প্রশ্নের সহজ সমাধান বাবা। বাবা সন্তানের বন্ধন অন্য প্রতিটি বন্ধনের চেয়ে অনেক বেশি দৃঢ়, মজবুত। সুলতানা মঞ্জিলে সেই সম্পর্কে আজ চোট লেগেছে। ভাবনার বিষয়ে চোট কতখানি গভীর। মেয়ের মাথায় পানি দিতে ব্যস্ত দিয়ে সুলতানা কবির নাতনির হাতে পায়ে তেল মালিশ করছে। ছোটদের রাগ থাকে না, কষ্টও হয় না। এত কিছু কি বুঝে এতটুকু বাচ্চা? এসব কথা শুনেই বড় হয় মানুষ নামক সামাজিক জীব। অতি অপ্রিয় মিথ্যে এটি। একজন প্রাপ্তবয়স্ক বুঝদার মানুষ রাগ, দুঃখ এবং কষ্ট প্রকাশ করার ক্ষমতা রাখে, কিন্তু শিশু পারে না বোঝাতে। তার মানে এই নয় যে তার রাগ নেই, কষ্ট নেই। মানসিক কষ্ট ছোট থেকেই শুরু হয়। মস্তিষ্কের বিকাশ ঘটে শিশুকাল থেকে। তাদের কষ্ট প্রকাশ পায় অন্যভাবে। এই যে বাবার ধমক, রাগ, কোলে না নিয়ে তাচ্ছিলে বাবা মেয়েটার অবুঝ হৃদয় এমনভাবে আঘাত দিল, শরীর কেঁপে ঝড় এসেছে। কেঁপে কেঁপে কাঁদছে ঘুমের মাঝে। হঠাৎ করে উঠে চিৎকার দেয়। মাঝে মাঝে বাবা ডাকে। সুলতানা কবিরের কান্না বন্ধ হচ্ছে না। নাতির পাশ থেকে সরছে না। ছাদের ফোন বন্ধ। দিয়া স্বাভাবিকই আছে। সবাইকে হেসে বলল, এত চিন্তা করছেন কেন আপনারা? মাঝে মাঝে বকা খাওয়া ভালো, বেশি আহ্লাদে রাখলে ঝামেলা। এক্ষুনি দেখেন, যেই না ঝাড়ি দিল অমনি জ্বর বাঁধিয়েছে। বড় হলে তো টু শব্দও করা যাবে না। রত্না ভেজা গলায় বলল, চুপ করো বৌমা। ওই দুই অপরাধীর জন্য আমাদের শেহজাটার এই অবস্থা। এই নিষ্পাপ বাচ্চাটার দোষ হলো সে লিমন তাহির ভাইজি। মোমেনা এসেছে মেয়েকে সাথে নিয়ে রেদওয়ানের সাথে দেখা করতে। মনি হুইল চেয়ারেই বসে আছে। টাকার প্রতি লোভ লালসা তো তার ছিল না। কাউকে ভালোবেসে এতটা নিচে নেমেছিল যে একটার পর একটা ভুলই করেছে, অন্যায় করেছে, পাপ কাজে লিপ্ত হয়েছে, নিজের চরিত্রে দাগ লাগিয়েছে। অন্ধ ভালোবাসা বরাবরই খারাপ। শাহাদের দিকে হাত বাড়িয়ে যে ভুলটা করেছে, তার মাসুল আজ পুরো পরিবারকে গুনতে হচ্ছে। চাইলে জীবনটা আরো সুন্দর হতে পারত। কারো কোনো ক্ষতি হলো না, যা হওয়ার নিজের হলো। বাবাও ঠকালো মাকে। এখন বড় বাবার আশ্রয়ে থাকতে হয়। বাবাকে জেল ছাড়ানোর কোনো উপায় জানা নেই। হত্যা মামলার আসামিদের দেওয়া শুনেছিল মুরাদ নামে বাবার একজন কাছের বন্ধু ছিল। অথচ সেই বন্ধু তার স্ত্রীকে বাবা কিসের লোভে খুন করলো। শাহাদ জানে সেই কথা।
এখন বাবার পাপের সর্বোচ্চ সাজা হবে। বাবার আদরের পরই আজ পথের ভিখারি। বাবার সাহস বরাবরই বেশি ছিল, অথচ মা মেয়ে ভেবেছে তার সৎ সাহস ছিল। রক্তে এদের সাহস, কেউ সেই সাহস সৎ কাজে লাগিয়েছে, আর কেউ অসৎ কাজে। সব কটা ভাই এক বাবার। রায়হান সাহেব ঠিক যতটা নিষ্ঠাবান ছিলেন, রেদান ছিল বিপরীত। দু পরিবার দুরকম শিক্ষা পেয়েছে। মনির সাজা হতে পারত তাইকে ফাঁসানোর দায়, ইয়াজের নামে রেপের তকমা লাগানোর জন্য, সর্বশেষ শাহাদের সম্মানহানির জন্য। মনিকে মাফ করে দিয়ে সকল সম্পর্ক ছিন্ন করেছে ও বাড়ির মানুষজন। টাকার সম্পর্ক ছাড়া কেউ সম্পর্ক রাখতে নারাজ। শিডিউল অনুযায়ী বিকেলের মিটিং কাজ শেষ করেই সবেমাত্র ফোন হাতে নিল। রাগ করে আজ পাবেলের সাথে কথা বলছে না, ওকে আসতে বারণ করেছে। মিটিং রুমে জামার থাকার কারণে ফোনে নেটওয়ার্ক ছিল না, কারোর সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। সব সামলে হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে। শাইনের মেসেজ দেখে ঘাবড়ে গেল, হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ড্রাইভারকে বললো স্পিড তুলতে আসিতে। বিকেলবেলা রাস্তা ফাঁকা, আজ যত তাড়াতাড়ি সম্ভব সুনতালা মঞ্জিল পৌঁছাতে হবে। শাইনের মেসেজ ঢোকার পর নিজেকে স্থির রাখতে পারছে না। গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে নিচে। রায়হান সাহেব কিছুটা স্বস্তি পেয়ে বলেন, এই তো স্বাদ এসেছে, এবার যদি আমার নাতনিটা শান্তি পায়। মেয়েটার মায়ের কোলে, কারো কাছেই যাচ্ছে না, কিছু খেতেও চাইছে না। জ্বর 103, কয়েকবার বমি করেছে, জোর কচড়েছে খাওয়ানোতে। দিয়া হাল ছেড়ে চুপ করে বসে আছে। ধূপধাপ পা ফেলে নিচ থেকে ছুটে এসেছে। যেভাবে দৌড় দিয়েছে বাকিরা বিচলিত হয়ে গেছে। যান হাতে নিয়ে এসেছে। কে জানতো সকালের ঘটনা এত বড় রূপ ধারণ করবে। সাদ গায়ের ব্লেজার ছুঁড়ে মেরে শার্টের হাতা গুটিয়ে দিয়ার কোল থেকে শাহজাকে নিতে চাইল। শৈল ছুতেই সাহাদ কেঁপে উঠল। ধোয়া বের হবে এমন উত্তপ্ত ঘরেও ছোট্ট শরীরটা এই গরম কিভাবে সইছে। পিটপিট নয়নে মেয়েটা তাকিয়ে আছে বাবার দিকে। হাত বাড়িয়ে মেয়েকে কোলে নেওয়ার চেষ্টা, বাবার কোলে যেতে চাইছে না। সাহাদ পুনরায় চেষ্টা করলো। এবার দিয়াকে আরো শক্ত করে আঁকড়ে ধরলো শেহজা। মুখ ঘুরিয়ে নিয়ে এলো সাহাদ থেকে। সাহাদের চক্ষু ছানা পড়া। দিয়ার দিকে তাকিয়ে বলল, আসছে না কেন? দিয়া কিঞ্চিত হেসে বলল, হয়তো ভয় পেয়েছে বা রাগ করেছে। সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নিন, স্বাভাবিক হয়ে যাবে ও। সাহাদ খেপে উঠল। অসম্ভব। মেয়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আম্মা আসো, এই তো বাবা চলে এসছে। বাচ্চার ভেতর কতটা অভিমান জমেছে হয়তো এমন চিত্র না দেখলে কেউ বুঝতেই পারত না। চিৎকার দিয়ে কেঁদে মুখ ফিরিয়ে নিল। খামচে ধরেছে দিয়ার শাড়ি। শাহাদের কলিজা ধক করে উঠল। মেয়ে মুখ ফিরিয়ে নিল। মেনে নিতে পারছে না শাহাদ, যে মেয়ে বাবা ছাড়া কিছুই বুঝে না। বাবার পায়ের আওয়াজ শুনলেই খুশিতে উচ্ছ্বাসিত হয়। দূর থেকে গলা শুনলে বাবা বাবা বলে চিৎকার দেয়। বাবার কাছে ঘন্টার পর ঘন্টা থাকে। বাবাকে পেলে যে মেয়ে মাকে ভুলে যায়। বাবার শার্ট পাঞ্জাবি টি শার্ট জড়িয়ে ঘুমায়। আজ সেই মেয়ে বাবার থেকে মুখ ফিরিয়ে নিল। মুহূর্তে মুখাভয়ে পরিবর্তন এলো শাহাদের। অসহায় চোখে দিয়ার দিকে তাকিয়ে বলল, সরো তুমি, আমার মেয়েকে আমার কোলে দাও। দিয়া মুখটাকে অসহায় করে বলে, যেতে চাইছে না তো কি করব আমি? শাহাদ জোর করে ছিনিয়ে নিতে চাইছে। এদিকে রায়হান সাহেব সুলতানা সবার বারণ সত্ত্বেও ও কাউকে তোয়াক্কা করছে না। এক্স লেফটেন্যান্ট কমান্ডার সুলতানা বলছে, বাবু এটাকে আর কষ্ট দিও না, ব্যথা পাবে। রায়হান সাহেবও একই কথা বললেন। তুমি ফ্রেশে নাও, ডাক্তার ডেকেছি, এসে একবার দেখে যাক। কে শোনে কার কথা? শাহাদ বারবার হাত বাড়িয়ে দিচ্ছে মেয়ের দিকে কোলে নেওয়ার জন্য। যত ধরছে মেয়ের কান্না জোর বাড়ছে। জোর করে মেয়েকে কোলে নিল। মেয়েটা কোলেই কাচ্ছে অনবরত। নেমে যেতে চাইছে, ছটফট করছে নামার জন্য। গা উত্তপ্ত। মেয়ের চিৎকার শুনে নিজেকে আর সামলাতে পারল না। গম্ভীর মুখ্য এক্স কমান্ডার কেঁদে দিল উচ্চস্বরে সকলের সামনে। আম্মুরে বাবার বকা দিব না, এমন করো না তো আম্মা, বাবাকে মাফ করে দেন। শাহজাও আরো জোরে কাঁদছে। মেয়ের সাথে কাঁদছে বাবাও। চোখ বেয়ে পড়ছে পানি। বুকের সাথে চেপে ধরে রেখেছে। বাবা মেয়ের কান্নায় রুম ভারী হয়ে উঠেছে। বাকিরা ভীত শাহাদের অবস্থা দেখে। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মেয়ের কিছু হলে তো সে পাগল হয়ে যাবে। এমনভাবে কথা বলছে নিঃশ্বাস যেন আটকে আছে। শাহাদের কথা শুনে মনে হচ্ছে পাগলের প্রলাপ বকছে। আপনি এমন করছেন কেন আম্মা? বাবা কষ্ট পাচ্ছে তো। বাবা মরে যাব। আম্মা আপনি মুখ ঘুরিয়ে নিলে। একবার বাবা বলেন, অনেক বড় অন্যায় করে ফেলেছে, আজ আমার মাকে বকে, আর কোনোদিনও বকা দিব না। আপনি আমাকে বকা দেন, মারেন, তা মুখ ঘুরিয়ে নিয়েন না আম্মা, কথা বলেন। মেয়েরা সারা শরীরে হাতে মুখে আদরে ভরিয়ে তুলেছে। নেতিয়ে যাচ্ছে শাহজা।
সাদ চিৎকার দিয়ে বলল। সেজা, আম্মা, কি হয়েছে? মেয়েকে নিয়ে বের হয়ে গেছে রুম থেকে। জ্বরের ঘরে মেয়ে আরো বেশি জ্বালাচ্ছে। শাহিন, পাবেল, কাব্য এবং লিমনও পিছনে ছুটেছে। দিয়া খাটের হেডবোর্ডে হেলান দিয়ে নিশ্চুপ নির্বাক। শৈল চলছে না। সাদ গেট দিয়ে মেয়েকে নিয়ে বের হয়ে একটা রিকশায় চড়ে বসে। হুঁশ হারিয়ে বসেছে সাহাদ। গাড়ি ফেলে রিকশায় উঠেছে। তার সাথে বাকিরাও দুটো রিকশা নিয়ে সাহাদের পিছু নিল। হাসপাতালের সামনে এসে দাঁড়ায় রিকশা। ভয় পেয়ে মেয়েটার এমন হয়েছে। কাঁদতে কাঁদতে জ্বর এসেছে। ডাক্তার পরামর্শ অনুযায়ী জোর করে মেডিসিন খাইয়ে দিল। সারাদিন কিছু না খাওয়াতে শরীর দুর্বল। বাসায় নিয়ে খাওয়ানোর পরামর্শ দিলেন। জ্বর কমার জন্য ওষুধ দিলেন। কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেই ঘুমিয়ে পড়লো বাবার কোলে। আশেপাশে মানুষজন আছে, বাইরে ভিড়ও আছে। মেয়েকে কোলে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হতেই দেখতে পেল সব ভাইয়েরা সামনে। কথা নামা বেরিয়ে চিন্তিত মুখে হেঁটে বেরিয়ে এলো। পাবেল উবার ডেকেছিল। সবাই মিলে উঠে পড়ে। শেজাকে বুকে চেপে রেখেছে। আর কত রাগ দেখাবে। বাড়ির সামনে গাড়ি থামতেই বেরিয়ে এলো সবাই। থমথমে পরিবেশ সুলতানা মঞ্জিলের। সকলের অপেক্ষা সুলতানা মঞ্জিলের যান নিয়ে ফিরে আসার। মেয়ে অনেকটাই শান্ত বাবার কোলে। বাড়ির ভেতরে ঢুকতেই সুলতানা কবির এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি অবস্থা বাবু? ডাক্তার কি বলেছে? মেয়েকে নিয়ে সোফায় বসেছে সাহাদ। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মু, আজকে আমার মেয়েটার কাছে হলে আমি সত্যিই মরে যেতাম। চোখ মুখ লাল হয়েছে শেহজাদ। ভাব যাচ্ছে শরীর দিয়ে। সাদের সাদা শার্ট ভিজে গিয়েছে নিজের ঘাম ও মেয়ের শরীরের উত্তাপে। বদলানো দরকার, অথচ মেয়েকে বুক থেকে সরাতে ইচ্ছে করছে না। সকালে যে কাণ্ড ঘটিয়েছে সবার রাগ মেয়েটার উপর ছেড়েছে। এখনো সাদের চোখে পানি। শার্টের হাতায় চোখের পানি মুছে নীরবে মেয়ের দিকে তাকিয়ে আছে। সত্যি মরে যাবে এই মেয়ের কিছু হলে। সাদের ছপটা জুড়ে এই শেহজাদ। তৎক্ষণাৎ চোখ গেল তাহির দিকে। দরজা ধরে দাঁড়িয়ে কাঁদছে। উঠে দাঁড়ায় সাহাদ। তাহির সামনে যেতে ওড়নায় মুখ মুছে জড়সড় হয়ে দাঁড়ায়। এক হাত বাড়িয়ে দিতে সাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ে জোরে কেঁদে দেয়। কোলে শেহজাদ, আরেক পাশে তাহির। কাঁদতে কাঁদতেই বলছে, আমি বুঝিনি ভাইজান আপনি এত কষ্ট পাবেন। আমি আর এমন কাজ করব না। আপনি ছাড়া কেউ নেই আমার। আমাকে মাফ করে দেন। বাবা নেই, কখনো বুঝতে দেননি। আপনি আর খালুজান, আপনি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন আমি কি হবে? সাহাদ হালকা হেসে বলে, কান্না বন্ধ করো। যা হবার হয়েছে। আমি সবসময় আছি, ইনশাল্লাহ। যেভাবে যা করলে ভালো থাকবে তাই কর। লিমনকে ইশারায় ডাকলো। ঘুটি পায়ে এগিয়ে আসলো। তাহিকে ছেড়ে লিমনকে বুকে নেয়। লিমনের চোখেও পানি, তবে মুখে কথা নেই। বুকে চেপে ধরে বলল, আমি জানি তোর সম্পর্কে অনেকে অনেক কিছু জানে না। সে জানা থেকে বড় ভাই হিসেবে আমি তোকে শুধু স্নেহ করি না, শ্রদ্ধাও করি। দুজনের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। ভবিষ্যৎ ওদের হাতে, সাজিয়ে নেয়। অতীতকে মনে করে ভবিষ্যৎ নষ্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? লিমন মাথা ঝাঁকিয়ে বলল। দুজনের মাথায় হাত বুলিয়ে সাহাদ বলল, ঠিক আছে, সবাই বসো, আমি ফ্রেশ হয়ে নিই। সেজার জন্য ভেবো না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রুমের দিকে যাওয়ার আগে দিয়াকে ডেকে নিল। ফারা, রুমে আসো, কথা আছে। পুনরায় থেমে শাহিন এবং পাবেলের দিকে তাকিয়ে বলে, কালই ইভেন্ট ম্যানেজমেন্টে ডাকো। সে ব্যবস্থা করো বাগানে। আমাদের ক্লোজ গেস্টদের ইনভাইট করো। ঘরও বিয়ে পড়ানো হবে। আর এই ক্রিমিনাল দুটোকে আলাদা রুমে রাখার ব্যবস্থা করো। লিভিং রুমে বোম ফাটিয়ে নিজের রুমে চলে গেল সাহাদ। বাকিরা থতমত খেয়ে গেল। রায়হান সাহেব আর সুলতানা বেগম মুখ টিপে হাসছে। অন্যদিকে সাবিনা আর রত্না গাল ফুলিয়ে বসে আছে। বাকিরা সবাই হো হা করে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। মুহূর্তেই পরিস্থিতি বদলে গেল। সুলতানা কবির উঠে দাঁড়ায়। রায়হান সাহেবকে বলেন, বাবুর বাবা, সবাইকে ফোন দাও। যা করা তাড়াতাড়ি করতে হবে। আর সাবিনা, রত্না, আমার সাথে আসো, কাজ আছে। শিফা কালকের পর আজ বিকেলে এসে সব শুনে চুপ হয়ে গেছে। ভাইজানের রিয়াকশন শুনে ভয় আশেপাশে তাকানো বন্ধ করে দিয়েছে। অন্যদিকে পাবেল শিফাকে দেখলে পালাই পালাই অবস্থা। ঘড়িতে এখন সন্ধে। নরিন, শিফা, শেফালি বাকি কাজিনদের ফোন দিয়ে চলে আসতে বলেছে আধ ঘন্টার মধ্যে। নিজেদের মাঝেই প্ল্যান করলো ঘরোয়া একটা হলুদ আয়োজন হয়ে যাক। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসাস। মঞ্জিলা রীতিমতো রওনা দিয়েছে পরিবার নিয়ে। রেদওয়ানের সাজা শোনানোর সময় দেশে এসেছিল। যত যাই হোক ভাই বলে কথা। নিশাদ বউ এবং নিশিকে নিয়ে এসেছে বেশ কিছুদিন আগে। সুলতানা মঞ্জিল আবার আরেকটা বিয়ে সাক্ষী হতে যাচ্ছে। মেয়েকে বুকে আগলে রেখেছে। সহসা বদন। কিছুক্ষণ পর পর মেয়ে বাবার নাক, গাল, চোখে মুখে আদর দিচ্ছে। বাবাও মেয়েকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে।
চোখ ফেরানো দায় এ ধূসর রঙা চোখের মানবের উপর থেকে। ভাবনা যখনই হানা দেয় মানুষটি তার মনের ভেতর প্রজাপতি উড়ে। গম্ভীর মুখ মানুষটি যখন তার ছোট্ট হাত পায়ে বেড়ে ওঠা মেয়ের সাথে ব্যক্তিগত আলোচনায় ব্যস্ত, তার ঘুরে বিভোর তখন ছোট্ট প্রাণীর মা। মেয়ে এখন বেশ খানিকটা সুস্থ, বাবার উপর রাগ করে জ্বর বাঁধিয়েছে ছোট্ট প্রাণখানা। রক্ত বলে কথা, ক্ষিপ্রবল তেজ, কথা ছোঁয়ানো যাবে না। খোদ শাহাদিম রোজকে এই মেয়ে গোল খাইয়ে দিল। মেয়েকে খাওয়ানোর জন্য যেই সময়টুকু বরাদ্দ ছিল তাতেই এক্স লেফটেন্যান্ট কমান্ডার তার পোশাক বদলে এসেছে। 2 ঘন্টা যাবৎ বুকে নিয়ে বসে আছে। এর মাঝে মেয়ের জ্বর ছেড়ে দিয়েছে, রাজ্যের গল্প জুড়ে দিয়েছে মেয়ের সাথে। ছোট্ট পাখির মতো ঠোঁট আউড়ে হাজারো অভিব্যক্তি, একটু পরপর কিছু দুর্বোধ্য ভাষা উত্থাপিত করছে বাবার সামনে। মনে হচ্ছে যেন বকা দেয়া অভিযোগের ঝুড়ি নিয়ে বসেছে। কমান্ডার সাহেবের অবস্থা দেখে দিয়া হাসছে। মেয়ের সব প্রশ্নের উত্তরে মুখের অবস্থা করুণ করে দুঃখিত জানাচ্ছে। এ যেমন এখন মেয়েকে উত্তর দিচ্ছে। একদম আমার আম্মা সব ঠিক বলে। হ্যাঁ, তাই তো বাবা পচা। মেয়ে মাথা ঝাঁকাচ্ছে। দিয়া চক্ষু ছাড়া বড়া করে এদের বাপকন্যার অবস্থা পরখ করছে ঠোঁট উল্টে। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, বাধা দিলেই কেলেঙ্কারি হবে এমন অবস্থা। এক পর্যায়ে দিয়ে বলে ওঠে, অনুগ্রহ করে একটু কি তাকাবেন বাবা মেয়ে? দুজনেই তাকিয়েছে একসাথে। হেসে দিয়ে দিয়া বলে, ধন্যবাদ পিতা ও কন্যা। কন্যার পিতা এই মেয়েকে কি সারা জীবন নিজের কাছে রেখে দেবেন? স্ত্রীর কথা শুনে চিন্তিত ভঙ্গি করলো, যেন উত্তর খুঁজতে ব্যস্ত। কিছুটা ভেবে বলল, দূরে যাওয়ার কারণ? মেয়েরা কি বাবার কাছে সারা জীবন থাকতে পারে? শাহাদ মেয়ের দিকে তাকিয়ে বলল, আম্মা চলে যাবেন বাবাকে ছেড়ে? থাকতে পারবেন? মেয়ে কি আর বোঝে, অসহায় বদনে উত্তর দিল, জানি না কি করব। সে অনেক পরের কথা। মেয়ের বাড়ির পাশে একটা ছোট্ট একটা টিনের বাড়ি বানিয়ে মেয়ের মাকে নিয়ে বাসা বাঁধবো। মেয়েটাকে সারাদিন নিজের কাছে রেখে রাতে জামার কাছে পাঠাবো। সহজ সমাধান। ইস, আপনি কত আমাকে বাপের বাড়ি যেতে দেন। দিনে বলছো? ছিল না বুক খালি করে 2 মাস? কোথায় বুক খালি ছিল? প্রতি সপ্তাহে চলে যেতেন। সে তো মেয়ের জন্য। দিয়া ভ্রুকুচকে ঠোঁট বাঁকিয়ে বলে, ঠিক আছে, মাথায় রাখলাম। রুম থেকে বের হয়ে যাবার প্রস্তুতি নেবে সিংহের ন্যায় ক্ষিপ্ত গতি চালিয়ে খপ করে হাত ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নিঃশ্বাস আছড়ে পড়ছে মুখ জুড়ে, ঠোঁট কামড়ে দুষ্ট হাসি মানুষটার অধর কার্নিশে। ফু দিল কেশবতীর ললার জুড়ে থাকা চুলে। আর কত ঘুরে আচ্ছন্ন করবে মানুষটা? এভাবে আকর্ষিত করলে যে কোনো নারী প্রেমে হাবুডুবু খেয়ে যমুনার জলে গলায় কলসি বেঁধে ডুব দিতে চাইবে। এমন নয় যে সে স্বামীর নতুন, তবুও কেন ঘর থেকে বের হয়ে আসা দুষ্কর। চোখের মনিতে যার প্রেম ভাসে, নাকের সুচালো ধার যেন বলে দিচ্ছে তার ব্যক্তিত্ব কতটা প্রখর। চোখের মোটা মোটা পুরুষালী পাপড়ির মোহে আটকে গেছে মন। সাক্ষাৎ সর্বনাশ এই পুরুষ, দূরে থাকাই শ্রেয় নারী জাতির। যা বলি না তা বুঝে নিতে পারো না? সেই ভারী কণ্ঠস্বর ঢোক গিলতেও গলা কষ্ট বোধ করছে। কি বুঝাতে চাইল, কি বুঝে নিতে বলল? মাঝে মাঝে অতি দুষ্ট, কখনো কখনো রহস্য, পুনরায় শীতল মোহ জাগানো স্বর। মেয়ের চোখ দুটো ঢাকো। ভ্রু কুচকে এলো দিয়ার। গাঢ় চোখের চাহনিতে কথা না বাড়িয়ে যা করতে বলা হয়েছে তাই করলো। শক্ত অমিশ্রণ পুরুষালী এক হাত দিয়ার কোমরে, অন্য হাতে কোলের মেয়েকে শক্ত বেষ্টনীতে আবদ্ধ করেছে। দিয়া হাত দিয়ে সে তার চোখ দুটো ধরলো। একদিকে মেয়েটা ছটফট করছে, অন্যদিকে বাবা মায়ের কোমল ওষ্ঠে আলতো স্পর্শে অধর ছুঁয়ে দিল উষ্ণতা সমেত। চোখ দুটো আপনা আপনি বুঝে এলো। বেশ কিছুটা সময় পর চট করে মেয়েকে নিয়ে সরে গেল। হতবাক দিয়া, কি করে নেশা লাগিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো? পুরোটা সময় ঘোরেই কেটে গেল, অথচ অনুধাবন করতে পারেনি। শক্তপোক্ত ব্যক্তিগত পুরুষটি আরাম করে হেডবোর্ডে মাথা এলিয়ে বলল, This Burmese grape is more sweet than any other grape of the world. Need a twist of my life as medicine. গতকালকের তুলনায় আজ পরিবেশ কিছুটা শান্ত। গোলযোগ ডাইনিং টেবিলে খাবার সার্ভ করতে ব্যস্ত আফিয়া এবং তার সাহায্যকারী নতুন সহকারী কাকলি। নীরবে খাবার খাওয়া হচ্ছে। মাঝে মাঝে টুকটাক কথা বলছে সুলতানা কবির। চামচের টুংটাং শব্দ টেবিল জুড়ে। রাহান সাহেব ছেলেকে দুবার ডাকা সত্ত্বেও ছেলে আজ অমনোযোগী। ছেলের বউকে ডাকলেন। কি হয়েছে বৌমা? দিয়া স্বামীকে কিছুটা পরখ করে শ্বশুরকে জানালেন। আমি জানি না আব্বু। স্তব্ধতা নিগড়তা কাটিয়ে আচানক মাথা তুলে বাবার দিকে দৃষ্টি রেখে প্রতিউত্তর দিল। আব্বু ঠিক আছে। চমকে উঠল সকলে। ইগল চক্ষু মানবের।
গভীর চিন্তায় ছিল বলে ডাকে সাড়া দেয়নি। নিশ্চিত হলো বাকিরা, অথচ এদিকেও মনোযোগ। অবশ্য তার পক্ষে এসব সম্ভব। রত্নার দিকে লক্ষ্য করে বলল, চাচামু রাতের মধ্যে কি নিজেকে স্বাভাবিক করতে পেরেছেন তাহির ব্যাপারটাতে? রত্না আশ্বস্ত করে বলল, মেনে নিতে কিছুটা কষ্ট হয়তো বা হতো, তবে এখন আর সেই আক্ষেপ নেই। সামান্য বিষয়, খোদা তাআলার কাছে পাপের ভাগিদার বানাবো না নিজেকে। তাই আমার বড্ড আদরের। হঠাৎ এমন খানিতে খানিকটা বিচলিত হয়ে পড়েছিলাম বাবা। আশা করি তুমি চাচি আম্মুর ওপর ভরসাখানা রাখতে পারো। টিস্যুতে মুখ মুছে উঠে দাঁড়ায়, খানিকটা হাসলো। অপ্রত্যাশিত একটা ঘটনার সাক্ষী হলো সুলতানা মঞ্জিলের ডাইনিং রুম। শিফা ভাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইজান, এই শার্টটা পরা ছবিটা কাল সামাজিক যোগাযোগের মাধ্যমে পেজে দেখেছিলাম। শার্টটিকে এলিন আপু গিফট করেছেন। মন্তব্য করেছিলেন আপনাকে এই রংটাতে বেশ মানিয়েছে মশাই। সকলের চক্ষু অক্ষিপট থেকে বেরিয়ে আসার উপক্রম। কথার বোমটা এখনই না ফাটালে কি হতো না? এমন বাক্য শুনে নিস্তব্ধ তামাশা দেখার জনতা শাহাদ ইমরোজ নয়। কথা না বাড়িয়ে সরাসরি নিজের কামরায় প্রবেশ করে সকলের মুখের উপর ধারাম করে দরজায় খিল দেয়। সুলতানা কবির মেয়েকে রাম ধমক দিলেন। শিফার বুঝতে অসুবিধা হলো সে কি ভুল করলো। গাল ফুলিয়ে শিফা বলল, এলিন আপুই তো কমেন্ট করলো আপনাকে এই রংটাতে বেশ মানিয়েছে মশাই। বাবার সাথে তর্ক করে শার্ট কিনেছি, বাজিতেও জিতে গেলাম। আচ্ছা, তবে কি ভাইজান পড়েনি সেই কমেন্ট? জীবের ডগায় কামড় পড়লো শিফার। কি বলে ফেললো? প্রীত সন্তুষ্ট হয়ে মনে মনে দোয়া জপা শুরু করলো। চোখ পাকিয়ে তাকিয়ে আছে সুলতানা। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল সকলে। দরজা খোলার আওয়াজটা কানে লাগলো। শার্ট বদলে হাতা গুটিয়ে নিতে ব্যস্ত। পেশিবহুল হাতের বাইসেপস ফুলে উঠেছে। কালো শার্টে পূর্বের চেয়েও বেশি সুদর্শন লাগছে, সাথে কালো ফর্মাল প্যান্ট। পাবেল উপরে এসে নীরবে একপাশে দাঁড়িয়ে আছে। তাকে উদ্দেশ্য করে জানতে চাইল, আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টকে দেখে বস্তুহীন ডিলিট করতে বলবে। প্রচারণার প্রয়োজন নেই, ব্যক্তিগত প্রোফাইল আমি চালাতে জানি। জি বস। পুরো ঘটনা এত সময় নীরবে অবলোকন করলো শাহাদ পেতনি। শেফালির কোল থেকে শেহজাকে নিয়ে আদর করে দিতে মেয়ে ঢের আহ্লাদি হয়ে বাবার দুগাল চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছে। সুলতানা কবির প্রশ্ন ছুড়ল, এলেন কে বাবু? কথা কেড়ে নিল পাবেল। আন্টি এলিন মন্ত্রী দেলোয়ারের মেয়ে, নিষেধের বিয়েতে এসেছিল। বাবুর কি সম্পর্ক ওর সাথে? কথাটা বলা যতটা স্বাভাবিক ছিল, শোনা ততটাই অস্বাভাবিক। সাদ তরাক করে মায়ের দিকে তাক। শিফা শুকনো ঢোক গিলছে। সাদ পত্নীর চাহনি পরীক্ষা করা দুর্বোধ্য। পারতপক্ষে সে নিজেই মহান ট্রিক্সের অধিকারী। একান্তে পেলে তার মনের ঝড় দমানো যাবে, এই জনসম্মুখে তা অসম্ভব। শাহিন জোরে বোনের মাথায় গাঁটটা মেরে মাকে বলল, আম্মু কি আজাইরা ফেসাল নিয়ে পড়লেন? এক্ষুনি এই কৌতূহল দমাতে হবে। পরিবারের নিকট নিজেকে গসিপের বিষয়বস্তু বানানো বড্ড অপছন্দের। সহধর্মিনীর দৃষ্টি সুচালো, তীক্ষ্ণ এবং বেশ ঘন গম্ভীর। স্পষ্ট সূক্ষ্ম প্রগাঢ় গলায় জানান দিল, থামো মেজো, আমি উত্তর দেওয়ার সুযোগ দাও। দেলোয়ার স্যার স্নেহের সহিত একটি গিফট সেট পাঠিয়েছিল কিছু মাস আগে। আমার পছন্দের ব্র্যান্ডের কিছু পোশাক আর অ্যাক্সেসরিজ ছিল। শার্টটা উপহারের একটা অংশ ছিল, অচেনা ছিল স্যারের মেয়ের পছন্দের। দ্যাটস ইট। মেয়েকে শেফালির কোলে দিতে চাইলে যেতে চায় না, উল্টো শেফালি থেকে মুখ ফিরিয়ে নিল। সাদের গলা আঁকড়ে বলে উঠল, বাবা দাবো। এটা যেন গুরুত্বপূর্ণ বাণীর মতো কানে বাজল এক্স লেফটেন্যান্ট কমান্ডার সাহেবের। মেয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে শেহজাকে অনুকরণ করে বলল, যাবে? অবশ্যই যাবে। যেন এই সুযোগের অপেক্ষায় ছিল এক্স লেফটেন্যান্ট কমান্ডার শাহাদ ইমরোজ। বেগমের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, মেয়েকে নিয়ে গাড়িতে বসছে। 10 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে মেয়ের প্রয়োজনীয় খাবার পোশাক নিয়ে দ্রুত পা চালিয়ে আসো। সুলতানা কবি প্রশ্ন করল, কই নিয়ে যাবে এদের? মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, আপাতত অফিসে। মেয়েকে রেখে কাজ করে শান্তি মিলবে না আম্মু, আর মায়ের অভাবও অপূরণীয়। সুতরাং দুজনকে নিয়ে যায়, থাকুক সারাদিন আছে আমার সাথে। সে দিয়া হতভম্ব। পুনরায় প্রশ্ন করার সাহসের সংকুলান। মৃদু ধমক কানে এলো, 7 minutes left। সুলতানা ইশারা দিতেই পুত্রবধূ কামরায় ছুটে গেল। এদিকে শিফা, শেফালি, নওরিন গাল ফুলিয়ে ফেলল। ভাইজান কেন ভাবিজানকে নিয়ে যাচ্ছেন? সারাদিনের প্ল্যান ভেস্তে দিচ্ছে। দিয়া ছুটে চলল কামরায়। সবুজ রঙের কুর্তিতে নিজেকে তৈরি করে মেয়ের প্রয়োজনীয় জিনিস ব্যাগে ঢুকিয়ে যন্ত্রের মতো ডাইনিংয়ে এসে দাঁড়ায়। শাহাদ বের হওয়ার আগে বোনদের দিকে তাকিয়ে বলে, তোমরা আয়োজন করো, ভাবিমাকে বিকেলের মধ্যে পেয়ে যাবে। বিয়ে রাতে পড়ানো হবে।
বেরিয়ে গেল ডাইনিং রুম ছেড়ে। কাঁধে মেয়ের ব্যাগ নিয়ে সুলতানার দিকে গোমরা মুখে তাকিয়ে বলল, আম্মু কিছু বললেন না কেন আপনি? সুলতানা বেগম হেসে বললেন, যাও, বাবু সময় মতো চলে আসবে আমি জানি। তুমিও একটু ঘুরে আসো, বেশ কিছুদিন হলো তুমিও বের হও না। ঠোঁট উল্টে দিয়া নওরিনের দিকে তাকালো। তিনটা মেয়েরই ভীষণ মন খারাপ। সুলতানা কবির তাড়া দিয়ে বলল, যাও তো বৌমা, বাবুর বকা খাবে দেরি হলে। অনিচ্ছা সত্ত্বেও মুখ মলিন করে বেরিয়ে এলো দিয়া। বাড়ির আঙিনায় লোকজন ভিড় করছে। এখন থেকেই কাজ শুরু। গাড়ির কাছে আসতেই দেখতে পেল মেয়ের সাথে কত কি বলে রাজ্যের আলোচনায় বসেছে এই গোমরা মুখ। সবুজ কুর্তিতে যেন পাতার মতো দেখাচ্ছে। দেখা মাত্রই ঝুঁকে ব্যাকডোর খুলে দিল। ওঠার পর মেয়েকে নিয়ে নিজেও পেছনের সিটে বসে পড়ল। ড্রাইভার গাড়ি টান দিল। মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে বলল, এলিনকে তুমি চেনো, ওকে নিয়ে মনের মাঝে অপ্রয়োজনীয় চিন্তা খাটানোর দরকার নেই। প্রয়োজন ছাড়া উপহার জিনিসটা অপছন্দের, তবে দেলোয়ার স্যার ভালোবেসে দেওয়াতে নাকচ করেনি। উপহারের পেছনের উদ্দেশ্য এবং কার পছন্দে কেনা হয়েছে তা নিশ্চয়ই আমার জানার কথা নয়, তাই না? ঘাড় ঘুরিয়ে প্রশ্ন ছুড়ল ঘরণীর দিকে। ওনার কোনা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, আমি কি জানতে চেয়েছি? পুনরায় প্রশ্ন করার ধাঁচে স্পষ্ট কতখানি সন্দেহ জমে রাখা হয়েছে ছোট্ট মনটাতে। ভেবে কুল পায় না, যেখানে আমায় নিয়ে সুচিন্তা পাশ করার কথা, সেখানে সন্দেহের এত দুঃসাহস হয় কি করে? আঙুলের ডগা থেকে ওড়না ছেড়ে শাহাদের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে প্রত্যুত্তর করল, আমি যেসব ছবি দেখতে পাই না সেখানে অন্য নারী কমেন্ট কি করে করে? তাও আবার এই জানা সত্ত্বেও মানুষটা বিবাহিত ও কন্যা সন্তানের জনক। সুচালু ধারালো তীক্ষ্ণ দৃষ্টি। পকেট থেকে ফোন বের করে কল লিস্টের পরিচিত নাম্বারে মেসেজ পাঠায়। মিনিট দুয়েকের মাঝে জবাব এলো। মেসেজ পাঠানোর নাম্বারে ডায়াল করে স্পিকারে রাখলো ফোন। নারী কণ্ঠে ভেসে উঠেছে বিপরীত পাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠ। জি মিস্টার শাহাদ, বলুন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। খুব বেশি কথা বলে বিরক্ত করব না, আমার 5 মিনিট সময় লাগবে, দেয়া কি সম্ভব? অবশ্যই বলুন। ধন্যবাদ। প্রথমত দুঃখিত আপনার সময় নষ্ট করছে। সর্বশেষ বলবো, অনেক বড় দায়িত্ব না নিলেও সরকারের বেতনভুক্ত ছোট কর্মচারী ছিলাম। 2-4 জন মানুষ মনে হয় চেনে। আমি জানি ব্যাপারটিতে আপনি অভ্যস্ত নন, তবুও বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদা সক্রিয়। আপনার একটি মন্তব্য আমার ক্যারেক্টার সার্টিফিকেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি পছন্দ করে উপহার পাঠিয়েছেন, ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক। আমি পরিবার ব্যতীত অন্য রমণের উপহার গ্রহণ করতে বিচলিত বিব্রত বোধ করি। ভবিষ্যৎ আশা করছি এসব কাজ হবে না আমার সাথে। আপনি কি ধরতে পেরেছেন আমার পয়েন্ট অফ ভিউ? অ্যালিন লজ্জা পেয়ে বিস্মিত হলো। ভাষা হারিয়ে এক বাক্যে বলল, সরি মিস্টার শাহাদ, আর এমনটা হবে না। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এভাবে ছড়াবে। ধন্যবাদ বোঝার জন্য, রাখছি। ফোন কেটে পকেটে পুরে রাস্তায় চোখ দিল। দিয়া মনে মনে শান্তি পেয়ে গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে আছে চুপি চুপি, হাসছে। ঘাড় ঘুরিয়ে শাহাদ দেখতে পেল প্রিয়তমা স্ত্রীর প্রাণোচ্ছল হাসি। কি করে রেখেছিল মুখটাকে এতক্ষণ? গাড়ির মাঝে পুচকি ঘুমিয়ে পড়েছে বাবার বুকে। অফিসের সামনে গাড়ি থামাতে গাঢ় স্বরে বলল, হতবাক দিয়া হা সদৃশ মুখ করে চোখের পলক ঝাপটাচ্ছে। কি বলল? ব্ল্যাক প্যান্থার? ইয়া আল্লাহ, শেষমেশ কালো চিতা। ঠোঁট বাঁকিয়ে দিয়া বলে, তবুও তো দম্ভ কমেনি। ব্ল্যাক প্যান্থার না বলে ব্ল্যাক বেঙ্গলও তো হতে পারতো। শাহাদ ভ্রু কুচকে বলল, 1 মিনিট, ব্ল্যাক বেঙ্গল মানে তো ছাগল। আমিও তো তাই বললাম, বিড়াল তো বলিনি। কি? অধর প্রসারিত হাসি দিল দিয়া। আচ্ছা জব্দ করেছে মানুষটাকে। পরের ওড়না মুখে পেঁচালো। ব্যাগ থেকে সানগ্লাস বের করে চোখে পড়ে নিল। সাদের ঠোঁটের কোণে মিটি মিটি হাসি, যেন বলে দিচ্ছে সহধর্মিনীর প্রস্তুতি তাকে মুগ্ধ করেছে। এখন সহধর্মিনী তাকে ব্ল্যাক প্যান্থার ভাবলে কি আর ব্ল্যাক বেঙ্গল ভাবলে কি? চোখ মুখ মাথা সবই তো ঢাকা। অফিসে প্রবেশ করতে সকলেই দাঁড়িয়ে গিয়েছে। আপাদমস্তক ঢাকা মানবীকে দেখে চমকে উঠেছে উপস্থিত জনতা। প্রশ্ন করার সাধ্য নেই। কোলে সুন্দর রাজকন্যা দেখে সবাই ধরে নিয়েছে স্যাহের সহধর্মিনী। শাহাদ স্ত্রীকন্যা নিয়ে ভেতরে চলে গেল। রুমে এসে শাহাদ স্ত্রীকে বসি ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, ম্যাডাম, আমি ব্ল্যাক প্যান্থার হলেও সহ্য করতে হবে, আর বেঙ্গল হলেও সহ্য করতে হবে, কিন্তু দিন শেষে তাল গাছে আমার। দেখতে দেখতে মধ্যাহ্ন পেরিয়ে অপরাহ্ন হইচই রব চারদিকে। আত্মীয়রা সবাই ভিড় করছে। মঞ্জিলা ছুটে এসেছে ভাতিজার বিয়ে। নিষাদ এসেছে বনি।
কেবল নিকট আত্মীয় দিয়ে ভরে যায় সুলতানা মঞ্জিল। দিয়ে ফোন আলাপে জানিয়েছে সে ফিরছে। গায়ে হলুদের জন্য সবাইকে তৈরি থাকতে বলা হয়েছে। তাহি নীরব দর্শক, দু চোখ ভর্তি অবাধ জল, অনুভূতি শূন্য। কি হতে যাচ্ছে জীবনে? যাকে তুচ্ছতা ছিল করেছে তার নামের সাথেই নিজের নাম বেঁধেছে। যার সাথে মজার ছলেও আলাপ জমায়নি, সে হতে যাচ্ছে একান্ত সুখ দুঃখের সঙ্গী। গতকাল থেকে আজ অব্দি লিমন তাহি কেউ কারোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেনি। সকালে নাস্তার টেবিলে এক পলক দেখেছে একে অপরকে। দুজনই আজ দ্বিধায় আক্রান্ত। হুড়মুড় করে শিফা, নরিন, শেফালি, নিশি এবং নিশাদের বউ প্রবেশ করে। ঢুকেই দিয়ার সাথে কথা হয়েছে জানিয়ে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। তাহি নীরবে সব দেখে যাচ্ছে। দুহাত ভর্তি মেহেদি। হাতে আজ লিমনের নাম, যে হাতে 4 বছর আগে রাশেদের নাম ছিল, আজ সে হাতেই লিমনের নাম। হাতের দিকে তাকাতে টুপটুপ করে পড়ছে চোখের জল। দরজায় কড়া নাড়ার শব্দ। মেয়েরা ফিরে দেখে লিমন দাঁড়িয়ে আছে। শেফালি লিমনকে ডেকে বলল, কি হয়েছে দুলাভাই, আপনারা এখানে কি কাজ? লিমনের মুখাবয় বলে দিচ্ছে ছেলেটা মজা করার অবস্থায় নেই, তবুও একটু শক্ত হয়ে বলল, আপা 10 মিনিট কি সময় দেয়া যাবে? আমার কথা ছিল ওনার সাথে। শেফালি নরিনের দিকে চেয়ে চোখের ভাষায় বুঝালো। নরিন ব্যাপারটা সিরিয়াস বুঝে সবাইকে বুঝালো উঠে আসতে। সকলে বেরিয়ে যেতে লিমন দরজা আটকে দিল। শান্ত স্থির ধীর পায়ে এগিয়ে এসে খাটে তাহির মুখোমুখি বসেছে। সদ্য বিবাহিত স্ত্রীকে কি নামে সম্বোধন করতে হয় মস্তিষ্ক ফাংশন করা বন্ধ করে দিয়েছে। 10 মিনিট সময় চেয়ে নিয়েছে। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। লিমন দম ফেলে বলল, ডাক্তার সাহেবা, কিছু কথা ছিল, আপনার কি সময় হবে? পুরুষালী স্বরে পরিচিত সম্বোধন পেয়ে সম্বিত ফিরল তাহির। লিমনকে কামড়ায় দেখে কিছুটা ঘাবড়ে গেল। ঢোক গিলে আশেপাশে দেখছে। লিমন আশ্বস্ত করে বলল, চিন্তিত হবেন না, চলে যাব। 10 মিনিট কি সময় নিয়ে এসেছি। কিছু কথা ছিল, অনুমতি কি পাবো? দুহাতে চোখ মুছে তাহি মাথা নাড়ায়। সম্মতি পেয়ে লিমন চোখ বুজে বলে, আপনি কি আমার সাথে সংসার করতে পারবেন? প্রশ্ন করেই লিমন চুপ। অন্যদিকে তাহি লিমনের বুঝে থাকা চোখের দিকে তাকায়। নিজেকে প্রশ্ন করছে সে কি সত্যিই পারবে। সময় ছুটছে। তাহি বাচ্চা নয়, যা করেছে ভেবে চিন্তেই করেছে। কাটকাট উত্তর দিল, পারতে হবে, অন্য কোথাও হলেও করতে হবে। চোখ খুলল লিমন। খানিকটা হেসে হাত বাড়িয়ে বলল, পারতে হবে না, অন্য কারো কথা জানি না। লিমনের একমাত্র লোভ ডাক্তার তাহির বন্ধু হয়ে তাকে প্রাণ দিয়ে ভালোবাসা। তাহি শুধু হেসে মিষ্টি করে দুটো কথা বললেই হবে। তবে একটা অনুরোধ, বিয়ে যেহেতু করেছি, সংসার নামের শব্দে আবদ্ধ হচ্ছি। একটা আবদার, প্রতিদিন একবেলা ভাত আমার সাথে বসে একসাথে খাবেন। আমি সারা দিনের জমিয়ে রাখা গল্প শোনাতে চাই। অফিসের কোন কলিংয়ের সাথে ঝগড়া করেছি, কোন ফাইলে ভুল করেছি, বসের কি বকা খেয়েছি, আর কোন মেয়ে আমার সাথে ফ্লার্ট করেছে, এসব রাজি। তাহি নড়ে চড়ে বসল। প্রতিটি আবদার সুন্দর সাবলীল। হয়তো নিজেও সহজ হচ্ছে, তাহিকেও সহজ করার চেষ্টা করছে। কি নাম দিবে এই সম্পর্কে? তাহি প্রশ্ন করল, কি চাইছেন বলুন তো? লিমনের অধর আলগা হয়ে গেল। কনিষ্ঠ আঙ্গুল কানে ঢুকিয়ে কান পরিষ্কার করার ভঙ্গি করে আশেপাশে তাকিয়ে বলে, জি, আমাকে কিছু বলবেন? আমি ছাড়া রুমে আর কে আছে? আপনি? তাহি অসন্তোষ প্রকাশ করলো লিমনের না বোঝার ভান দেখে। ভ্রুকুচকে বদন জুড়ে বিরক্তির চাপ নিয়ে এলো। লিমন ঠোঁট চেপে বোঝার চেষ্টা করছে তাহিকে। চট করে বলল, ডাক্তার তাহি, আমার কি প্রমোশন হলো? এত চোর থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি? আমি কি এখন আমার স্বামীকে তুমি ডাকবো? তবুও ডাকতাম যদি সে আমাকে তুমি ডাকতো। জনসম্মুখে ডাক্তার তাহি, ডাক্তার সাহেবা বলা হয়, সেখানে তুমি সম্বোধন করে আমাকে অসম্মান করতে পারো না? বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় লিমন। চোখের পলক ঝাপটে তাহিকে বারবার দেখছে। খানিকটা হেসে বলে, আপনি ভাইজানের কথাটা সিরিয়াসলি নিলেন? উনি শ্রদ্ধা করতেছে বলেছে, তাই আপনি সম্বোধন করেছেন। তার আগে সূর্যে নিচ্ছি, আমি সেদিন আমাকে বিয়ে করার প্রস্তাবে আপনি করে সম্বোধন করেছি, মনে করে দেখুন। লিমন মনে করে দেখলো সত্যি সেদিন তাহি আপনি সম্বোধন করে এমনই এক প্রশ্ন করেছিল। লিমন এই মুহূর্তে বিয়ে করবেন আমায়? না, তাহলে ঠিক আছে। এই মেয়ে মন থেকেই সম্মান করছে। লিমন সোজা সামনের দিকে হেঁটে দরজা বরাবর অগ্রসর হলো। আচানক ঘুরে বলল, ডাক্তার সাহেবা, একটা কথা। কি?
আমি কি বেশি ছোট? মানে আপনার সাথে কি বড্ড বেমানান? আপনি ছোট, কে বলল? আপনি তো বললেন। নিজেকে প্রশ্ন করুন, উত্তরটা মিলিয়ে দেখুন। আমি বললাম সেটাই করুন। বয়স কি কম হয়েছে আপনার? এক পেশে হাসি দিয়ে মাথা নেড়ে বলল, ধন্যবাদ, তৈরি থাকবেন। আজ আপনাকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে চাই। ও দেখার? উহ, বলতে পারেন লিমনের এক পাক্ষিক ভালোবাসা, তবুও শান্তি। তাহি আমার। বেরিয়ে গেল দরজা খুলে। কানে বাজলো মুগ্ধ স্বর, তাহি আমার। মানুষটার হাসি সুন্দর, স্মৃতি মোছে না। তাহি নিজেকে শান্ত করে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বোঝাচ্ছে, তাহি তুই দুনিয়াতে বাস করিস, এখানে তো সঙ্গী প্রয়োজন। ছলে বলে কৌশলে তোকে সকলেই আঘাত করেছে। সেদিন হাসপাতালে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বাড়িতে হামলা হয়েছে। একটু সময় করে হলেও পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। মনে পড়ে গেল আম্মার কথা, যে কথা কেউ জানে না। তাইকে সেদিন পালিয়ে যাবার বুদ্ধি দিয়েছিল মেহেরজান আম্মা। রাশেদের স্মৃতি নিয়ে প্রায় আম্মার সাথে দেখা করতে যেত। আমার বুদ্ধিতে সেদিন হুটহাট এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। ফোন কেঁপে উঠল। হাতে নিতে শেফালি অন্যদের নিয়ে ঢুকলো। আঙুলের ইশারায় গুরুত্বপূর্ণ কল বলে বারান্দায় এলো। সালাম দিতে উপাস থেকে ভেসে এলো স্বর, আম্মা জান, ভালো আছো? জি আম্মা, আপনি? ভালো আছি। আমার ছেলেটা কেমন আছে? আছে ভালোই। শোনো আম্মা, আমার রাশেদ গেছে তো কি হয়েছে, নিলাম আছে। ছেলেটা আমাকে অনেক মায়া করে, দেখতে আসতে চায়। আমি মানা করি, আমি নিজেই দেখা করি রেস্টুরেন্টে গিয়ে। আমার জায়গা তো ভালো না, এখানে সে আসলে লোকে গালমন্দ করবে। তা কমান্ডার সাহেব কি সব মেনে নিয়েছে? জি আম্মা। শোনো আম্মা, আর জীবনে পিছে ফেরো না। আমার দুর্দশা হয়েছে একা থেকে। আমি একা ছিলাম বলে ফরিদ আমাদের মা ছেলেকে শেষ করেছে। আমি চাই না তোমার জীবনেও কোনো ফরিদ, খালেদা, পারভেজ মতন কালো ছায়া পড়ুক। এর আগেই কেউ আগলে নিক। আমি লিমনের মাঝে রাশেদকে দেখি, তোমাকে আগলে নেওয়ার ভালোবাসার অধিকার দেখি। যাত্রার হাতে তো আর এমনি এমনি রাশেদের স্বপ্ন তুলে সম্পদ তুলে দেব না আমি। অনেক ভেবেই বলছি বিয়েটা লিমনকেই করো। ও জানে তোমার কদর, তোমাকে তোমার মতন মেনে নেবে। কষ্ট দিও না, কষ্ট পেও না। অতীতকে শক্তি বানিয়ে ভবিষ্যৎকে সাজাও। আমরা সবাই সুখ দেখতে চাই। জি আম্মা, দোয়া করবেন যেন সব ধাক্কা সামলাতে পারি। আমিন। আমি আসবো কিছুক্ষণ পর। সত্যি আম্মা? হ্যাঁ, তোমার ভাইজান নিয়ে এসেছে আমাকে দাওয়াত দিতে। কেমন অসম্মানজনক কাজ হলো। উনি আমার কুঠিতে এসেছেন বৌমা আর ছোট্ট নাতিটাকে নিয়ে আমাকে দাওয়াত দিতে। আমার লজ্জা লাগছে। যদি না যাই ব্যাপারটা কেমন অপমানজনক। তুমি আজ সাজো, খুব সুন্দর সাজো, দুনিয়া দেখুক। আমার রাশেদ তোমার মাঝেই ভালো থাকবে। তুমি আজ হাসবে, আমি আজ হাসবো। মেয়ে বিদায় দেব, অনেক খুশি থাকবো আমরা। রাশেদের চোখ মেলে শান্তি দেখবে আজ। তার মা আর প্রিয়তমার ভালো আছে। ঝরছে অশ্রু, রক্ত ছড়া ব্যথা হৃদয় জুড়ে। দুটো মানবীর হাহাকার, আজই হয়তো শান্তি পাবে হৃদয়। সব কিছুর শেষ আছে। কথা শেষ করে তাহি রুমে আসে। তাহিকে বসিয়ে সাজাতে ব্যস্ত মেয়েরা। দ্রুতগতিতে পা ফেলে রুমে ঢুকলো লিমন। সরাসরি তাহির পায়ের কাছে বসে ওর হাত দুটো শক্ত করে ভেজা চোখে শাসিত হয়ে বলে ওঠে, ডাক্তার, তাহি ফরিদ রেজা মারা গিয়েছে কিছুক্ষণ আগে। শেষ পর্যন্ত অপমানের যন্ত্রণায় মরেছে। মানুষের মৃত্যুতে খুশি হতে নেই, তবে আজ আমি খুশি। মারা যাওয়ার আগে নাকি সর্বোচ্চ পাগলামি করে মরেছে। চিৎকার দিয়ে বলেছে নাকি রাশেদ ভাইকে ম্যানিপুলেট করার কথা। তার মাকে নিয়ে বাজে কথা, পাগলামির ঝোঁকে সব উগলে দিয়ে সকলের সামনে। বলুন তো এখন আমাদের কি করা উচিত? আজকের দিনটা আমার কাছে সেরা একটি দিন। চোখে পানি সকলের, ফুপিয়ে কাঁদছে তাহি। বাড়ির বড়রা ছুটে এসেছে তাহির রুমে। পাপের বিনাশ দেরিতে হলেও উৎকৃষ্ট প্রমাণ এই ফরিদ। লিমন উঠে দাঁড়িয়েছে, চুপচাপ বেরিয়ে এসেছে কামরা ছেড়ে। তাহির ভেতরে জমা কষ্ট বেরিয়ে আসুক। মেয়েটা জোরেই কাঁদছে না, কাঁদুক না, মনের সব কষ্ট মুছে যাক। ভালোবাসার মানুষ হারালে কত কষ্ট যার হারায় সে বুঝে। লিমনও আজ খুশি, তাহি শান্তি পাবে, আম্মাও শান্তি পাবে। মেয়েকে তৈরি করে মনোযোগ দিয়ে দেখছে দিয়া। দোয়া পড়ে ফু দিল মেয়ের শরীরে, যাতে বদনজর না লাগে।
এই প্রথম ছোট্ট শাহজা ফুপি চাচ্চুর বিয়েতে লাল লেহেঙ্গা পরেছে। মেয়ের ঝাঁকড়া চুলে ফুল পেঁচিয়েছে, ঘুরে ঘুরে খাটের উপর লাফাচ্ছে, দিয়ে হিমশিম খাচ্ছে মেয়েকে নিয়ে। পাশ থেকে একটা খেলনা নিয়ে খেলতে বসিয়ে দিল। এই সুযোগে নিজেও তৈরি হয়ে নিচ্ছে, বাকিটা বাইরে সাজছে। তাহির শরীরে কিছুক্ষণ আগে মা খালা হলুদ ছোঁয়ালেন। খুবই সাধারণ ঘরোয়া হলুদের আয়োজন ছিল। সন্ধ্যা হতেই বিউটিশিয়ান এসে সাজানো শুরু করেছে। দিয়া সেজেছে আজ বাঙালি রাজবধূ সাজে। হাতে মোটা মানতাসা, রতনজুর, গলায় বাহারি সীতা, ম্যাজেন্টা পাড়ে জরি সুতায় জড়ানো, কালো কাতানের প্রতিটি কুচি থাকে থাকে সাজানো। এক হাতে ফুলের গাজরা, শেহজা ছটফট করছে। হাঁটা শেখার পর থেকে একটুখানিও চুপচাপ বসতে নারাজ মেয়েটা। মেয়েকে অতিষ্ঠ হয়ে মৃদু ধমক দিল। শেহজা, চুপ করে বসো। এমন করছো কেন? বাইরে নিব না, পিটুনি দিব বলে দিলাম। চোখ রাঙিয়ে তাকায় মেয়ের দিকে। মেয়ে গাল ফুলিয়ে টলমল চোখে উচ্চারণ করে। ফোনে কথা বলতে বলতে উদয় হলো কামরায়। চাবি দিয়ে নিজে লক খুলল কামরায়। গলার ভারী আওয়াজে স্পষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ফোনে। আয়নায় শাড়িটি ঠিক করে মেয়েকে খাটে দাঁড় করিয়ে মেয়ের পোশাক ঠিক করে দিচ্ছে। অন্যদিকে আহ্লাদি কন্যা বাবা আসার আলামত পেয়ে গলা ছাড়লো পূর্বের চেয়ে তীব্র আওয়াজে। কান থেকে ফোনখানা নামিয়ে ক্রুদ্ধ পায়ে এগিয়ে প্রথম নজর পড়ল কন্যার দিকে। দ্রুত পা চালিয়ে মেয়েকে কোলে নিয়ে সহধর্মিনীকে বলল, শুরু হয়ে গেল ঝাড়াঝাড়ি। থেমে গেল চলন্ত অধর। প্রেয়সীর একই রূপ, এত এত রূপে ভস্ম হলো। এ রূপ তো অচেনা, রাজবধূ লাগছে। স্বর্ণে মরিয়েছে আজ নিজেকে। শুকনো ঢোক গিলে মেয়ের দিকে ফিরে মেয়ের চোখ মুছে দিল। মিষ্টি হাসি দিয়ে বলে, আম্মাজান, আপনি ঠোঁটে লাল রং লাগিয়েছেন। কি নাটুকে মেয়ে, বাবাকে দেখে তার ঠোঁটে হাসি, এদিকে চোখ খেয়ে এখনো পানি ছলছল। যে কেউ দেখলে এক্ষুনি বলে দিবে এই মেয়ে কাঁদছে। শেহজা ঠোঁটে তর্জনী দিয়ে খিলখিলিয়ে হেসে বলে। সাদ মেয়ের কথায় হো হো করে হেসে বলে, আপনার এই ভিত্তিক সুন্দর আম্মা, মা এই ভিত্তিক লাগিয়ে দিয়েছে। শেহজা ঠোঁট উল্টে দেখাচ্ছে, হাতের মেহেদি দেখাচ্ছে। মানে লিপস্টিক লাল, মেহেদি লাল, শেহজাও লাল। একটু করে সবকিছু বুঝতে শিখেছে 2 বছরের শেহজা। সাদ মেয়ের কথায় সায় দিয়ে বলে, সব লাল, শুধু সেজার মা গোলাপি, চোখ জোড়ানো সৌন্দর্য। মেয়ের দিকে তাকিয়ে এইসব বলছে। দিয়া ভ্রু কুচকে ভাবছে, মানুষটা তার দিকে না তাকিয়ে কেন মেয়ের দিকে তাকিয়ে বলছে। সাহাদ গলা ঝেড়ে বলে, যে সাজে সেজেছ চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বাকিস ইনভাইটেড গেস্টরা সবাই কাছে, নিজেদের আপনজন। দিয়া নিজের দিকে তাকিয়ে বলে, কি এমন সেজেছি? এমন ভাবে বলছেন মনে হয় যেন আমি আসামি। মারাত্মক অপরাধে তুমি। অন্তর্দহনের গন্ধ পাও না? বৃদ্ধাঙ্গুলে ঘষে চট করে টকটকা রানী গোলাপি রঙের লিপস্টিক মুছে দিল রমণীর অধর থেকে। দুটোটের মাঝে দূরত্ব এলো মানবীর। হা হয়ে গেল মুখ গহব্বর। মানুষটা লিপস্টিক শুদ্ধ বৃদ্ধাঙ্গুল নাকের কাছে নিয়ে সুবাস বোঝার চেষ্টা করলো। মুখে বিরক্তিকর শব্দ করে বলে ওঠে, মাঝে মাঝে সবকিছু বেশি বলছে। কি দরকার ছিল আঙুলের লিপস্টিক মোছার? অনুভূতি নিয়ন্ত্রণ করতে লিপস্টিকটা আঙুলে না মোছে অনুভূতিকে আশকারা দিয়ে ঠোঁট দিয়ে মুছলেই পারতাম। ইস, এখন আর বলে কি লাভ? যা ভুল করে তাতে করেই ফেলেছে। ঘড়িতে বাজে 8টা, বসে থাকতে হবে 12টা অবধি। মর্মে মরিবে হৃদয়। ফোঁস করে দম ছেড়ে পুনরায় বলল, ভাই দাওয়ে, হালকা রঙের লিপস্টিক লাগিয়ে নাও। যার দেখার সে দেখে নিয়েছে। গোলাপিতে কুইন ফারা লাগছিল। বাকিরা দেখার প্রয়োজন নেই। আমি সে জায়গা নিয়ে টানিয়ে যাচ্ছি, দেখি ওদিকে কত দূর হলো। চক্ষু চরক গাছ সাহাদ বধূর। স্বামী মানুষটা তাকে দেখিয়ে বৃদ্ধাঙ্গুলে ঠোঁট ছুঁয়ে জিহ্বায় লাগিয়ে বলল, টেস্টলেস, আই প্রেফার মাই পার্সোনাল বার্মিজ গ্রেপ। দুয়াধর আলগা করে বিস্মিত মানবী। এ মানুষটা একবার এক এক রকম কাজ করে। এ রূপের ব্যাপারে যদি পরিবার, বন্ধু, সমাজ জানতে পারে, হয়তো তাদের মাঝে অনেকের মিনি হার্ট অ্যাটাক আসতে পারে। ঠোঁট উল্টে কাদো কাদো ভাব করলো দিয়া। চোখ দুটো ছলছল করছে। অনেকটা সময় নিয়ে আজ আউটলাইনটা করে লিপস্টিকের কয়েকটা শেড মিলিয়ে প্রপার শেড দিয়েছিল। লোকটা এসে সব ভেস্তে দিল। লিয়ার করুণ অবস্থা দেখে সাত ঠোঁট কামড়ে হাসছে। হায়, লিপস্টিকটা মোছাতে বেচারির অবস্থা দেখার মতো হলো। শাহাদ যেতে যেতে বলল, এটা তোমার শাস্তি ফারাজ শাহাদ। কিছুক্ষণ আগে আমার মেয়েটাকে কাঁদিয়েছিল না? লিভিং রুমে বাড়ির পুরুষরা সবাই, সাথে আছেন কাজী সাহেব। তাইকে বিয়ে পড়ানোর পরই আনা হবে। রুমে সবার গমগমে অবস্থা। কাজী এসে পাশে বসেছে। সেদিনও এতটা নার্ভাস লাগেনি আর যতটা কষ্ট ভেতর থেকে বেরিয়ে আসছে। সকলের আড়ালে বলাতে সেদিন মনে হয়েছিল হাফ ছেড়ে বেঁচেছে। অথচ একই পরিস্থিতির পুনরাবৃত্তি মাত্র। তবে কেন আজ এতটা বিচলিত লাগছে? হৃদস্পন্দন বেড়েই চলেছে ক্রমশ। কাজী সাহেব বারবার কবুল বলতে বলছে।
অথচ তাহি নীরব। কামরার ভিড় ঠেলে সাহাদ সোজাসুজি একটা চেয়ার টেনে তাহির বরাবর বসল। তাহির মাথায় হাত রাখতে মেয়েটা সজোরে কেঁদে দিল। স্বাভাবিক স্বরেই সাহাদ বলে ওঠে,